জুলাই সনদ বাস্তবায়ন না করলে তো সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকবে না। কারণ এই জুলাই সনদই এই সরকারকে বৈধতা দেবে। এখন যে আমরা অবাক বিস্ময়ের সাথে দেখছি যে সরকারের দায়িত্বশীল ব্যক্তি সরকারের ভেতরে তারা বলছে যে যে গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদ জনগণ জুলাই সনদকে গ্রহণ করেছে, তো সেই গণভোটই নাকি অবৈধ, এর কোনো সাংবিধানিক ভিত্তি নাই। তো এগুলো তো আত্মঘাতী কথা। নির্বাচন হয়েছে 2026 সালের 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচন তো হওয়ার কথা ছিল সংবিধান অনুযায়ী 2029 সালে। তো নির্বাচনের বৈধতা কী করা হয়? অতএব জুলাই সনদ নিয়ে যদি তারা গড়িমসি করে বা ভিন্ন পথ অবলম্বন করে, তাহলে এখানে তাদেরই নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার তারা হারায়। এ থেকে যদি তারা পিছনে চলে আসে, তাহলে তারা বরং জনগণের রোষানলে পড়বে এবং জনগণ তাদের এই অবস্থানকে অবশ্যই ভালোভাবে নিবে না এবং তাদেরকে আরেকটা জুলাইয়ের অপেক্ষা করতে হবে। ইসলামী আন্দোলনের সর্বশেষ রাজনৈতিক কোনো কর্মসূচি চোখে পড়ার মতো আমরা দেখছি না, এর কারণ কি? ধন্যবাদ আপনাকে। আসলে জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময় গেল, তারপর একটা জাতীয় নির্বাচনের পরে 6 মাস অতিক্রান্ত হয়েছে। তো স্বাভাবিকভাবেই নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো নতুন সরকারকে কিছু সময় দেওয়াটা স্বাভাবিক। তো আমরাও এই সরকারের যেহেতু নতুন তারা ক্ষমতা এসেছে, আমরা আমাদের সাংগঠনিক পুনর্গঠনের কাজে আমরা নির্বাচনের পরে এই সময়টা ব্যয় করছি। তারপরও আমাদের কর্মসূচি ছিল না, বিষয়টা এমন না। এর মধ্য দিয়েও আমাদের কিছু কর্মসূচি ছিল। আবার 5ই জুলাই এই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষেও আমাদের কর্মসূচি আছে, বিভিন্ন কর্মসূচি চলছে। আর আমাদের সারা দেশে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পরে জেলা কমিটিগুলো পুনর্গঠনের কাজ চলছে, জেলা এবং মহানগর কমিটিগুলো। তো আমরা সাংগঠনিক পুনর্গঠনের জন্যেই আসলে আমরা এই সময়টায় বেশি সময় ব্যয় করছি। এই জন্যে মাঠের রাজনৈতিক কর্মসূচি আমাদের কিছুটা কম ছিল, এটা স্বাভাবিক। কেউ কেউ বলছেন আপনারা সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলছেন। সরকারের সঙ্গে তো আসলে এখন নতুন সরকার এসছে। আমরা যেটা দেখছি যে বাংলাদেশে এখন কার্যকর কোনো বিরোধী দল নাই। পার্লামেন্টে যে বিরোধী দল আছে তারা সরকারের গঠনমূলক সমালোচনার চেয়ে সরকারের তোষামোদই বেশি করছে। সরকার যতটা না বলছে আসেন মিলে ঝুলে রাষ্ট্র চালায়, দেশ চালায়, এর চেয়ে বেশি আমরা দেখছি যে সংসদে বিরোধী দলীয় নেতা তিনি বেশি বলছেন যে আসেন আমরা একসাথে মিলে ঝুলে দেশ চালাই। তো এতেই স্পষ্ট হয়ে যায় যে আসলে বিরোধী দল এরা আসলে সত্যিকারের সরকারের যে অন্যায় অথবা অনিয়মগুলোর ব্যাপারে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে না এবং তারা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে না। তো আমরা তো আসলে আমাদের পার্লামেন্টে ওরকম শক্তি নেই, আমাদের মাত্র একজন সদস্য আছে। তা আমরা আসলে বলা চলে যে প্রধান বিরোধী দল যদি সরকারের সাথে এভাবে সমঝোতা করে চলে, তো এটা তো আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। সেক্ষেত্রে আমরা অনেকটা দুর্বল শক্তি, আমাদের তো শক্তি অতটা না। আমাদের শক্তি সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি। আমরা তবে এখানে কেউ যদি বলে আমরা সরকারের সাথে তাল মিলিয়ে সমঝোতা করে চলছি, এটা একান্তই ভুল ধারণা। আমরা ইচ্ছা করলে তো আমরা নির্বাচনের আগে আমরা তাদের সাথে সমঝোতা করতে পারতাম, আমাদের পার্লামেন্টের অবস্থা আরও ভালো হতো। তখনই তো আমরা করি নাই, তো এখন আমরা করতে যাব কেন? এখন তো সরকারের সাথে সমঝোতা সমন্বয়ের কোনো প্রয়োজন নেই।
এবং আমাদের যেটা আমরা নির্বাচনের আগে আমাদের যে অবস্থান ছিল, নির্বাচনের পর আমাদের একই অবস্থান আছে। আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি, আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমরা গণভোটের পক্ষে ছিলাম, আমরা এখনও জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা কথা বলে যাচ্ছি এবং আমরা চাচ্ছি যে এই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে মানুষের যে প্রত্যাশা ছিল, সরকার সে প্রত্যাশা পূরণ করুক। এবং এই জন্যে আমরা গ্র্যাজুয়ালি আমাদের ভয়েস রেজ করব। আমরা সামনে হয়তো দেখব যে সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, বা জুলাই অভ্যুত্থানের যেই প্রত্যাশা ছিল সেই পূরণে যদি সরকার গড়িমসি করে, আমরা তো পর্যায়ক্রমে আমরা সরকারের বিরুদ্ধে কার্যকর আন্দোলনের দিকে যাব। জুলাই সনদ যদি সরকার বাস্তবায়ন না করে সেক্ষেত্রে কি হতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন না করলে তো সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকবে না, কারণ এই জুলাই সনদই এই সরকারকে বৈধতা দেবে। এখন যে আমরা অবাক বিস্ময়ের সাথে দেখছি যে সরকারের দায়িত্বশীল ব্যক্তি সরকারের ভেতরের তারা বলছে যে যে গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদ জনগণ জুলাই সনদকে গ্রহণ করেছে, তো সেই গণভোটই নাকি অবৈধ, এর কোনো সাংবিধানিক ভিত্তি নাই। তো এগুলো তো আত্মঘাতী কথা। এসব যদি আপনারা বলেন তাহলে তো আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন আসবে, কারণ অভ্যুত্থান হয়েছে এটা তো আর সংবিধানে ছিল না। শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, এটাও সংবিধানে ছিল না। আর নির্বাচন হয়েছে 2026 সালের 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচন তো হওয়ার কথা ছিল সংবিধান অনুযায়ী 2029 সালে। তো নির্বাচনের বৈধতা কী করা হয়? অতএব জুলাই সনদ নিয়ে যদি তারা গড়িমসি করে বা ভিন্ন পথ অবলম্বন করে, তাহলে এখানে তাদেরই নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার তারা হারায়। অতএব আমরা মনে করি যে এখানে 6 মাসের একটা সময়সীমা আছে জুলাই সনদে, যে 6 মাসের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে, সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তো এখনও কয়েকদিন সময় বাকি আছে। আমাদের প্রত্যাশা থাকবে সরকার যাতে জুলাই সনদ কার্যকর করে, বাস্তবায়ন করে, এবং রাজনৈতিক যে সংকট যাতে তারা নতুন করে তৈরি না করে। আর যদি জুলাই সনদ নিয়ে তারা গড়িমসি করে, তাহলে বরং তাদের জন্য এটা সমস্যা হবে। তারা তো স্বাক্ষর করেছে, তারা অঙ্গীকার করেছে, অঙ্গীকার থেকে তো পিছনে আসার কোনো সুযোগ নেই। তাদের নির্বাচনী অঙ্গীকার আছে, জনগণের সামনে তারা অঙ্গীকার করেছে, প্রকাশ্যে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে। এ থেকে যদি তারা পিছনে চলে আসে, তাহলে তারা বরং জনগণের রোষানলে পড়বে, এবং জনগণ তাদের এই অবস্থানকে অবশ্যই ভালোভাবে নিবে না, এবং তাদেরকে আরেকটা জুলাইয়ের অপেক্ষা করতে হবে। 11 দল থেকে বেরিয়ে আসার উল্লেখযোগ্য যে কারণটা ছিল, আগেও এটা আপনারা স্পষ্ট করেছেন, তারপরে চেঞ্জ টিভির দর্শকদের জন্য যদি জানাবেন। এটা তো আসলে মানে পুরনো বিষয়। আমরা আসলে একটা সমঝোতা করেছিলাম। যখন সমঝোতা করেছিলাম তখন 11 দল ছিল না, আমরা 8টা দল ছিলাম। তারপরে মূলত কৌশলে 11 দল করা হয়েছে হলো এখানে ইসলামী শক্তিকে দুর্বল করার জন্য, এবং আমাদের যেই বিঘোষিত যেই নীতি ছিল যে আমরা ইসলামের পক্ষে একটা নির্বাচনে একটা বাক্স হবে, এই নীতিটাকে আসলে দুর্বল করার জন্যই মূলত 11 দল করা হয়েছে। 11 দল তো ছিল না। তো আমরা তো আমাদের লক্ষ্য এবং আমাদের মূল চিন্তার জায়গা থেকে আমরা তো সরতে পারবো না। আমরা মানুষকে যে কথা বলেছিলাম যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিব, আমরা সেই কথা রক্ষা করেছি। ইসলামের পক্ষে একটা বাক্স ছিল।
আর 11 দল তারা এটা বলতে পারে না যে ইসলামের পক্ষের বাক্স। সমস্যা ছিল বা দ্বন্দ্ব ছিল ইসলামকে ঘিরে, আপনাদের দৃষ্টিতে ছিল তারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে। না, ইসলামের বিরুদ্ধে কাজ করছে বিষয়টা আমরা এভাবে বলবো না, তাহলে আবার ভুল বোঝাবুঝি হবে। এখানে নানা রকম মেকানিজম হয়েছে। এখানে মূলত এই ঐক্যের উদ্যোক্তা ছিলাম আমরা। জি। আমরা প্রথম 5টা দলের সাথে আমরা ঐক্য গড়ে তুলেছি। তারপরে বাংলাদেশ জামাতে ইসলামী সহ আরও 3টা দল যুক্ত হয়েছে। জাকপা, বাংলাদেশ জামাতে ইসলামী, জাকপা আর হলো ডেভেলপমেন্ট পার্টি যুক্ত, 3টা দল যুক্ত হতে এই 5 দল হয়েছে 8 দল। তো এই 8 দলের ঐক্যের এই বিষয়টাই ছিল হলো সর্বশেষ কাঠামো। তারপর হঠাৎ করে এসে এখানে এনসিপি, এলডিপি আর হলো ওই এবি পার্টি তারা যুক্ত হয়েছে। এটা আমাদের কোনো বৈঠকে সিদ্ধান্ত হয় নাই বা আমাদের আলোচনা সমঝোতার ভিত্তিতে এটা হয় নাই।